আলহামদুলিল্লাহ এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার পোস্ট থেকে পড়লাম, আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই তথ্যটির উৎস কি, কোথা থেকে জানলেন, কিভাবে জানলেন, কে দিল এই তথ্য? বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক, তার আগে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি। 2 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার ভারত সরোগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময়। এবং অনেকে আরেকটু খোলাসা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুরঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর সেখানটায়। এবং একটা সাজ রও আছে। আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত 2টি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে। সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র, আর হাতে গোনা কটি দেশ তারা শত্রু রাষ্ট্র। তার মধ্যে সম্প্রতি 6টি রাষ্ট্রের আপনার লেভেলিং তারা করেছেন। তার মধ্যে 5ম স্থানে আছে বাংলাদেশ শত্রু রাষ্ট্র হিসেবে। খেয়াল করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি, ডিজুরো বেসিস যে আপনার 71-এ মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় 1 বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে। এবং 6 ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল, সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল। নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল। এখন তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইনফর্মালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসলো ভারতে, সম্ভবত 3রা ডিসেম্বর, তারপর ভারতের আর কোনো উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে, কারণ দ্যাট ওয়াজ এ ইউনিল্যাটারাল অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভ পশ্চার, যেটি সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল ইউনিল্যাটারালি অ্যাকশনে গেছে এগেইনস্ট ইরান, সেরকম একটা বিষয়। যাই হোক, ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক, এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন। এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করুক, এটা চায় না। এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক, এটা চায়। তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা। কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন, সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল পার্টি লিডার। He himself is a democratically elected political soul. So obviously কোনো না কোনো একটা মেকানিজমে কিছুদিন পর পর পলিটিক্যাল কনভিকশন এবং কমিটমেন্টের যে জায়গাটা, এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে। এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ। সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেবার কে, সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো। কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি। কারণ আওয়ামী লীগ, এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তারা বিভিন্ন তথ্য জানে, সেখানে বলতে পারতো। আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি, যদিও এখন গভীর রাত, সবার সাথে কথা বলবার সুযোগ নেই। কারো কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না। আমি নাজমুল হাসান করিমুল্লাহ, আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি, যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি। কিভাবে পেলেন, মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য, আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন? ধন্যবাদ। দেখুন, আমি সম্মানীয় রাশেদ রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেদ রহমানের সূত্রের সঙ্গে ট্যালি করে। রাশেদ রহমান তো সূত্রটা বললেন, তবে না, উনি বললেন না। আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ, তিনি আমার মতো একজন টকশো শিল্পী, ভারতের নাগরিক, এবং আরেকজন, তাকে দুজনকে আমি এ বিষয়ে
বলতে শুনেছি ভার্চুয়ালি। এবং তরুণ ঘোষ আরেক ধাপ এগিয়ে ইতিহাসের অংশ, বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, তারপর পাঠানোর যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি, সেটার ভেতরের খবর সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি কিন্তু সবিনয়ে তা গ্রহণ করা হয়। শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছে। জি জি, কিন্তু ওই যে মানে সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে বলে বলছেন ডক্টর কলিমুল্লাহ, মানে ভারতের মিডিয়া, তরুণ ঘোষের বরাত আপনি দিচ্ছেন, কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি অনেকগুলো পত্রিকা মানে মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম, তারা অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন, ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে, সেখানে তো এটি আসছে না। মানে ভারতের মিডিয়াতে আবার অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয়, অনেক গুজব হয় ভারতে। এটি গুজব না, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? কারণ আওয়ামী লীগ এটি দাবি করছে না কোথাও। কথা নয়। আমি রাশেদ রহমান বোধ কিছু বলতে চেয়েছিলেন, আপনারটুকু শুনে নিয়ে একই প্রশ্ন রাশেদ রহমানকেও করবো, আপনার কাছ থেকে একটু শুনে নিই একটু। ঠিক আছে, আমি যেটি বলবো সেটি হচ্ছে এটিও শোনা গেছে যে সপ্তাহখানেক আগে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি নেক, যেটাকে চিকেন নেক বলি আমরা, সেই জায়গায় তার পদচিহ্ন এঁকে গেছেন, ঘুরে গেছেন, পার্সোনাল টাচ দিয়ে গেছেন। সেটাও খুব সাজেস্টিভ। এখন আপনার কতগুলো অপশন আছে, তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক, আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার মতো কিছু বিষয়, আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার বেলিজারেন্ট একটা পোর্শন নিয়ে এগিয়ে আসা, এবং তার ফলে ডিজুরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে, শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন, মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, বা এক অর্থে যিনি পদত্যাগ করেননি বলে যে শ্রুতি আছে, তিনি 2029 পর্যন্ত তার ক্যারিয়ার সেই পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন। তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে যে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন। এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো যে বর্তমান যে ইউনূস শাহী হুকুমত আছে, এই হুকুমতের আমলে হয়তো নয়, পরবর্তী আরেকটি হুকুমত, আপনি আরো আলোচনা আমি বলেছিলাম আপনাকে, আমাদের একটা কথা হয়েছে, মোহাম্মদ আরাফাত একটা সময় বলেছেন, তাহলে যেটা হয় কি যে আমাকে যে আপনি আমন্ত্রণ জানালেন না, ওই জায়গাটাকে ছোট করা হয়ে যায়। দলের মুখপাত্র আছে কিনা আপনিও জানেন না, আমি বিশ্বাস করি। ওই একবারই দেখে জেনেছিলাম, তারপরে আর জানি না। বিবিসিও মুখপাত্র বলে বরাদ দিচ্ছে, নাম বলেন। আপনি তো একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী, আপনি তো কোনো কাগজ পান নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হতো মুখের কথা না, আমি এসে বললাম আমি আগামীকালকে থেকে মুহূর্ত, ব্যাপারটা এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেন্ট্রাল কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রেসিডিয়াম আছে, সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ, সেখানে আপনি অফিসিয়ালি জানবেন, ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ, তার মাধ্যমে জানবেন যে অমুক আমাদের আজকে থেকে মুখপাত্র। ইটস এ ভেরি বিগ পোস্ট, ইটস নট এ স্মল থিং। তো এখন আমি তার কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করিনি। আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের সমর্থক, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি, এখনো বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস, এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে, কথার কথা বলছি, কোন একদিন এটা জলে ডুবে গেল, পানিতে ডুবে গেল, বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এখন আমার ধরেন ইলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো, তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলি। বঙ্গবন্ধুর কথা ছাড়া তার বাংলাদেশ হয় না, ঠিক আছে? আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে। এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন, তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন। তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই, একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র, এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই। সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায়, আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না। তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আপনি বলছেন এই কথাটা সত্য কিনা, এটা নিয়ে তো আমি ঝগড়া করবো না।
তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ। যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক, যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, খুব বেশি কিন্তু নাই, বেগম খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, এরকম 2-3 নট টু মেনি, রাইট? এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায়, এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের 40 থেকে 50,000 লোক ভারতে অবস্থান নিয়ে, আশ্রয় নিয়ে, সেখান থেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। ঘটনা প্রশ্নটা হচ্ছে এই যে, তাহলে আপনি বলছেন যেটা সংবেদনশীল তথ্য, আপনি কি প্রকাশ কেন করছেন? না, আমি প্রকাশ কেন করছি বলছি, এটা একটা মজার ব্যাপার। আপনি আবার ওটা জন্য একটা স্পেস দিতে হবে, বলতেছি। তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো, এখন তো বলবো না। বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না। ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না, আমি অকপটে স্বীকার করছি, আমি অ্যাক্টিং লাইক এ হুইসেল ব্লোয়ার। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, কারণ মাঝে মাঝে হুইসেল ব্লোয়ার তো হতে হয়, আমার দলটার জন্যই তো হতে হবে। আমি যে দলটাকে ভালোবাসি, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন, এটা তো আর মানতে পারছি না। আপনি যত যা কিছুই বলেন, বা দিনে দুপুরে আপনি নিয়ে রশি দিয়ে ঝুলে রাখবেন, গুলি করে মারবেন, হ্যাঁ, এটা তো আসলে হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আপনি 7 জন বীর শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন, আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন, আপনি জাতীয় 4 নেতার নাম মুছে ফেলতেছেন, এটা তো রাশেদ রহমান মেনে নিতে পারছে না। হ্যাঁ, আমি নিরুপায়, আমি দুর্বল, ঠিক আছে, আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই? বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটাকে আমি জারি করতে পারি না? আমি সেটাই করছি। এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না, আমার জন্য তো খবরটা গোপন না, আমাকে তো কেউ গোপনীয়তার শপথ করায় নাই। আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছেন কোন একটা বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য, বিয়ের সম্বন্ধের আলাপটা গোপনে হয়েছে, বিয়ের অনুষ্ঠান তো তার গোপনে হবে না, এটা তো সানাই বাজিয়ে আলতা ফিতা দিয়ে অনুষ্ঠান তো এখনো হয় নাই, মানে না সেই যে আলোচনাটা গোপনীয় সেটাই আপনি বলছেন। এটা বলে কি আপনার দলে লাভ হচ্ছে? একটু কবুল 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 3 কবুল হয়তো এখনো বলেন নাই, কিন্তু গান বাজনা তো তার গোপনে হয় না। হ্যাঁ, গায়ে হলুদ তার বিয়ে না, কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয়। এখন আপনি বলতে পারেন যে রাশেদ রহমান আপনার কেন এত আনন্দ লাগলো? না, আমার আনন্দ লাগে নাই, কিন্তু আমি আশান্বিত হয়েছি। কেন আশান্বিত হয়েছি? দিনের শেষে বাস্তবতা কি, যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন, উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন, যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই, কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনই বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই, তাকেও বাধ্য হয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং উনি তো আর অত অ্যাক্সেস পাচ্ছেন না আমার মতো, বা ডক্টর কলিমুল্লাহ, হি হ্যাজ লট অফ কানেক্টিভিটি ফর মেনি রিজনস, সব তার আলাপ করা যাবে না। তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট, ভারতের কথাটা তো খুব সহজ। আমি আপনার বাসায় গেলাম, আমি আপনার অতিথি, হ্যাঁ, এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশেদ রহমানকে আপা তুলে দেন, ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো। You tell me as a host, what will you do? You will pick up the phone and you will call 911, পুলিশকে কল করবেন, করে বলবেন যে দেখেন রাশেদ রহমান দোষী কি দোষী না আমি জানি না, কিন্তু তিনি আমার বাসায় অতিথি, সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্তপাত হবে, খুনাখুনি হবে, এটা আমি যেমন দেখতে চাই না, আমার ছেলে মেয়েও দেখতে চায় না, আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না। সুতরাং আপনি পুলিশ, আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম, ওনাকে নিরাপদে, এখন সেটা কি আমার বিচার হবে, সেটা কি আমার জেল হবে, সেটা কি আমার ফাঁসি হবে, সেটা তো বিচারক বুঝবেন। কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার জন্য, সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি যে আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না। এটা হচ্ছে একেবারে মানবিক একটা ব্যাপার। এটা ভারত বলেন না, এটা পৃথিবীর যে কেউ, আপনি ইংল্যান্ডে বলেন, জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতা কর্মীরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্তরাঘাতে বা নৃশংসভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক? কেউ হ্যাঁ বলবে না, সবাই বলবে যে নো, উই ওয়ান্ট ল টু টেক ইটস ওন কোর্স। সো এখানে যেটা বললেন প্রথম প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার, যে আমরা কি ভারত নির্ভর কিনা? না, বাংলাদেশ আওয়ামী লীগ নির্যোগ্যতায় পারে না, এটি প্রশ্ন। এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কি যে বাংলাদেশ, আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে, সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না। এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমি কিন্তু অকপট স্বীকারোক্তি, আমি কিন্তু খুব যে রেখে রেখে চিন্তা ভাবনা করে নিজের, আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি, আমি দেশটাকে ভালোবেসে কথা বলি। ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে, এটাই বাস্তব।
এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা, যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত্রা পরিচালিত হোক, এর সাথে আওয়ামী লীগের ভারত নির্ভরতার তো কোনো সম্পর্ক নাই। আমি তো আপনার অনুষ্ঠানের প্রথমে বলেছি যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা, অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে। কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন, ভারত একবার সিদ্ধান্ত নিয়েছেন না, সেটা আমার লেখনীতে দুর্বলতা থাকতে পারে। বেসিক্যালি তারা দেখতে চান, দে ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট টু প্রিভেইল। উনি তো কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবেন না। আমি বুঝতে পারিনি আসলে কি চাই, ভারত কি করছে, আপনি মানে লেখনীতে দুর্বলতা মানে কি? ভারত চাচ্ছে তার প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক আবহ বিরাজমান, একটা এখানে পরিষ্কার। অবশ্যই ভারত কোন সামরিক বিমান নিয়ে, সামরিক ব্যক্তিকে নিয়ে, অস্ত্র নিয়ে এসে কাউকে বসাই দিবে না, এই কথা তো আমি লিখতে যাবো না, আমি তো উন্মাদ না। এটা ভারত সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশের প্রত্যাবর্তন মানে কি? ইয়েস, অফ কোর্স। মানে কি, যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন? নিরাপত্তা মানে কি? তার তো মানে বাংলাদেশের যে প্রচলিত আইন, কারণ এখন যেভাবে চলছে তার তো তার বিচারের সম্মুখীন হওয়ার কথা। এখন নিরাপত্তার কোনো প্রচলিত আইন নেই, এটা আপনাকে কে বলেছে? না, নিরাপত্তার আইন বলছি আমি, বলছি যে এখন যে প্রচলিত আইন, বাংলাদেশে বিচার কার্যক্রম যেহেতু চলছে, নিরাপত্তার আইনের কথা বলছি না আমি, বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু, অতএব প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা। বিচার কাজের তো কিছু এক্সট্রাঅর্ডিনারি সাইডও আছে না? আপনি ধরেন, আমি যদি এখন এগুলো বলি অনেকের ভালো লাগবে না। ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি, জেলে ছিল, তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে, তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় নেই, সে জেলেই তো বসবে। কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকি তার মধ্যে থেকে তাকে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে না? এখন আপনি জননেত্রী শেখ হাসিনার বিচার করবেন কি করবেন না, ওটা পরের কথা। যদি করেনও, আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগায় দেন জোর করে, সেটা তো কেউ সাপোর্ট করবে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন, বিচার করতে পারলে করেন, প্রমাণ করতে পারলে করেন। উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন, আমি যা কথাবার্তা যা শুনলাম। কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন, মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল, তাহলে তার আপনি অনেক আনতে পারছেন না। এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল world. Not only that, they are now within the first 5 economic powers of the world, correct? And growing. ওই জায়গা থেমে যায়নি, and growing. সেই জায়গা থেকে ইন্ডিয়া as a great international political player, if they expect that there should be a fair trial, there should be fair, equitable তাহলে কি opportunity ফেয়ার ট্রায়ালের জন্য ইন্ডিয়া বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা? to express what she wants to do. If they say that as a political party, Awami League, with whom they fought in 1971 to free the country from the clutches of Pakistan, they want the leaders and the workers of Awami League to be able to express their political views and will. There is nothing wrong in it. Nothing wrong বলছেন, কিন্তু আমি আসলে এটি ডক্টর কলিমুল্লাহ খেয়াল করে দেখেন, আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এখনো কেউ বলেন যে তিনি পদ করেননি বা তারপর পদ পাওয়া যায়নি, সেইটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স আছে, সেটা নিয়েও ঝামেলা আছে। তাহলে খোলাসা করে বলতেই হবে, মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনেই সেনা হেফাজতে ছিলেন 5 তারিখ অনওয়ার্ড। এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল বেঞ্চে বসলেন, সে রেফারেন্স দিলেন। এখানে কোন রকমের হায়াটাস বা ঝামেলা আছে। তারপরে যে বিষয়টি, সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি, আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমাদের সিনিয়র সাংবাদিক একে এম পাটোয়ারি যখন এই বিষয়টা নিয়ে টক শোতে একটা ইস্যু হিসেবে তুললেন, তখন তড়িঘড়ি করে তার এই দণ্ডমুক্তির ব্যবস্থা হলো। খেয়াল করেন, মানে একটার পর আরেকটা, মানে তার তো রায় হবার কথা ছিল যেদিন কথা, তখনই বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন। এটা একটা প্রেসিডেন্স তৈরি করলো। কিন্তু ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায়ও, তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখে করা যাবে, কেউ মন্ত্রী হতে পারবেন দণ্ডিত অবস্থায়। আইনের যে প্র্যাকটিস, যে আপনি যদি কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম অর অ্যাব্রড, তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন। স্পিরিট অফ দ্য ল তাই বলে।
জি, মানে তাহলে ওই যে সেই জন্য সসম্মানে এখানে নানান রকমের গোজামিল আছে, এখানে নানান রকমের গোজামিল। সেই ভয়টা আপনারও আছে। আচ্ছা, আপনি বলছিলেন, জি সেটি ভয় বুঝলাম, স্পষ্ট হচ্ছে। মানে তাকে সসম্মানে ফেরানোর পরিকল্পনাটা কিরকম? আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের হুকুমতে না হলেও হয়তো আগামী মাসেই, সেই বিষয়টাকে একটু স্পষ্ট করবেন, মানে কি আগামী মাসে কি? দেখুন, আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে গোপালগঞ্জে, এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ না? এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন। আবার কেউ কেউ বলছেন যে মাস্টার মাইন্ড যারা, তারা হোমওয়ার্ক করেই গিয়েছেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে। আবার এবার সময় আমরা দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুইয়ে ঢুকে পড়ছে, মানে তাদের সেই মাদানি তার অবশিষ্ট নেই। তো এই বিষয়গুলো এবং তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন, ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সবসময় আমরা দেখছি জেলা প্রশাসন কোনো গোলমালের আশঙ্কা করলে তৎক্ষণাৎ 144 ধারা জারি করার ঘোষণা দিয়ে দেন। এখানে ট্যাগিং এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন, এবং আপনার যখন লাইভ অ্যামুনিশন ব্যবহার হলো, মানুষের মৃত্যু ঘটলো, তারপর তার 144 ধারা জারি করলেন, দায় সারলেন। তারপর আবার সেটাতেই শেষ হলো না, বিষয়টা সান্ধ্য আইন জারি করা, এবং সান্ধ্য আইন জারি করে সেটা আবার এক্সটেন্ড করা হলো, তারপর আবারও 144 ধারা জারি করা হলো, এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে, ফলে তড়িঘড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করলো যে হে গোপালগঞ্জবাসী, তোমরা মেইন স্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চাও, দিস ইজ অলমোস্ট লাইক লাস্ট কল। প্রতরের কবর দিয়ে সেখানে হয়তো একটা আরবি বা ফার্সি নামের কোনো গঞ্জ জুড়ে দেওয়া হবে, যেমন পাকিস্তানিরা নেত্রকোনা বা এইসব আশপাশের অঞ্চলগুলোকে কোনটার নাম দিয়েছিলেন নেসারাবাদ, কোনটার নাম দিয়েছিলেন কায়দাবাদ, সেরকম একটা ইসলামীকরণ চলবে। এই হুমকি দেওয়ার পর আমরা দেখলাম খুব তড়িঘড়ি করে সান্ধ্য আইন, তারপর যেটাকে বলে 144 ধারা জারির যে বিষয়টা, সেটা উড়ে গেল। এই যে সর্বশেষ হঠাৎ করে আপনার 180 ডিগ্রি সমারসল্টে চলে যাওয়ার যে দৃষ্টান্তটা প্রশাসন দেখালো, এর সঙ্গে এই সর্বদলীয় ঐকমত্যের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি থেকে মানে 180 ডিগ্রি টার্ন কেন বলছেন? মানে সব সময় তো আর কারফিউ জারি থাকবে না বা সান্ধ্য আইন জারি থাকবে না, এক সময় তো উঠাবেই। কিন্তু যে পিনাকি গুলি হেলনে দেশ উঠে বসে, তিনি যেহেতু এরকম একটা পলিসি আনফোল্ড করে দিয়েছেন, ধরেই নেওয়া হয়েছিল যে অ্যাকর্ডিংলি এই পলিসিটা পার্সু করা হবে। কিন্তু এইটাও একটু বলবেন, পিনাকির অঙ্গুলিহীন মানে মানে পিনাকি নির্দেশনায় দেশ উঠে বসে। আমি এই প্রসঙ্গটা কেন বলছি, কারণ হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক উপকরণ সমৃদ্ধ 32 নম্বরের জাদুঘরটি, যেটি জনগণের সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন নয়, সেই বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি, স্থাপনাটি প্রথম